নমস্কার। আজকে বিশ্ব রাশিকে নিয়ে বলবো। বিশ্ব রাশির ক্ষেত্রে শনিদেব মার্গী হচ্ছে 28 নভেম্বর 2025 পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। বিশ্ব রাশির ক্ষেত্রে তো শনি কারক গ্রহ। শনি হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, সেরকম কর্মের ঘরের অধিপতি। লাভের ঘরে অবস্থান করছে, বকরি ছিল এতদিন, এবার মার্গী হচ্ছে এবং শনি কিন্তু দৃষ্টি রাশির উপরও থাকছে। তো কিরকম প্রভাব পড়বে বিশ্ব রাশির উপর? বিশ্ব রাশি কোন দিক থেকে লাভবান হতে যাচ্ছে, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করতে হবে এই সময়কালে, এবং কোন বিশেষ কাজ রয়েছে যে কাজ এই নক্ষত্রে করা যাবে না যেদিন চন্দ্রমা এই নক্ষত্রে থাকবে। তো সেগুলো কিন্তু তুলে ধরবো আজকের এই আলোচনাতে। যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে মনে প্রাণে খুব অনুপ্রাণিত হয়। তো যাই হোক, এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেই শনিদেব মার্গী হচ্ছে এবং জানুয়ারি মাসের 20 তারিখে আবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে 2026, তখন আবার বিশেষভাবে আলোচনা করব। তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনির এই অবস্থান, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান এবং লাভের ঘরে রাশির উপর দৃষ্টি, এটা অবস্থান যথেষ্ট ভালো। তো মার্গী হয়ে গেলে কি গ্রহের মানে এক কথায় বলতে গেলে বক্রী অবস্থায় যে প্রভাব আর মার্গী অবস্থার যে প্রভাব, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম হবে। এবার তো সিধা চাল, এক কথা বলতে গেলে সোজাসুজি শনি চাল দিবে। এতদিন বক্রী ছিল, ধীরগতি ছিল জীবনে, লাভের ব্যাপারও ছিল। তবে শনিদেবের লাভের ঘরে অবস্থান যথেষ্ট ভালো অবস্থান বিশ্ব রাশির ক্ষেত্রে। তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, আর দেবগুরু বৃহস্পতি এই সময়কালে উচ্চ অবস্থায় বক্রী হয়ে রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে। আর ডিসেম্বরের 5 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করে রাশির দ্বিতীয় ঘরে চলে আসবে, ধন সম্পত্তির ঘর মিথুন রাশিতে। তো ব্যাপারটা হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র মানে কি, ধর্ম, মায়া, মমতা, পরোপকারিতা, ঈশ্বরীয় শক্তি, একটা আধ্যাত্মিক জগৎ, একটা শিক্ষার জায়গা, এগুলো কিন্তু। তো যেহেতু নক্ষত্রে মার্গী হচ্ছে, অর্থাৎ শনি কিন্তু নক্ষত্রের প্রভাব এই সময়কালে অবশ্যই দিবে। এবং শনিকে কিন্তু বুঝতে হবে যে শনি কিরকম প্রভাব দিবে, কোন দিক থেকে লাভ নিয়ে আসবে, সেটাও কিন্তু এই সময়কালে বুঝতে হবে। কারণ শনি সম্পূর্ণ হচ্ছে কর্মের দেবতা, কর্মফলদাতা, এবং দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হচ্ছে অতপ্রতভাবে জড়িত। কারণ শনির যে রাশি পরে ধনুরাশি বলছি, মকর রাশি এবং কুম্ভ রাশি, তার আগে কিন্তু পরে ধনুরাশি এবং কুম্ভ রাশির পরে পরে কিন্তু মীন রাশি। সেরকম নক্ষত্রের দিক থেকেও শনির যে নক্ষত্র পুষ্যা নক্ষত্র পরে, তার আগে পরে কিন্তু পুনর্বসু নক্ষত্র, আবার বিশাখা নক্ষত্রের পরে পরে কিন্তু অনুরাধা নক্ষত্র, সেরকম উত্তরা ভাদ্রপদের নক্ষত্রের পরে আগে পরে কিন্তু পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। অর্থাৎ যেখানটাতেই ধর্ম সেখানটাতেই কর্ম, আর ধর্মপথে থেকেই কর্ম করতে হবে, আর কর্মের ফল দিবে শনিদেব। অর্থাৎ শনির সাথে দেবগুরু বৃহস্পতির সম্পর্ক কিন্তু সম্পর্ক। একমাত্র দেবগুরু বৃহস্পতির কাছেই কিন্তু শনি মাথা নত করে, যেহেতু ধর্ম আর কর্মের ব্যাপারটা উঠে আসে। আর শনির সাথে দেবগুরু বৃহস্পতির যার জন্য সম্পর্ক হয়ে যায় একেবারে অতপ্রতভাবে জড়িত। কারণ যেখানটাতে অন্যায় সেখানটাতে কিন্তু শনি থাকে না, সেখানটাতে ধর্ম থাকে না। ধর্ম মানেই হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ধর্মপথ যে দেখাবে সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতিই দেখাবে, যে এই পথেই ধর্ম রয়েছে আর এই পথেই কর্ম করতে হবে। তাহলে শনি সন্তুষ্ট, তখনই শনি কিন্তু একদম উজাড় করে দিবে। এটাই হচ্ছে শনির মেন জিনিস। আর শনি থেকে কি বুঝায়? শ্রম জিনিসটাকে বুঝায়, শনি থেকে অনুশাসন জিনিসটাকে বুঝায়, শনি থেকে সেবা জিনিসটাকে বুঝায়, শনি থেকে দায়িত্ব কর্তব্য, তারপর হচ্ছে ধৈর্য জিনিসটাকে বুঝায়। তো শনি কিন্তু এগুলোই জিনিস বুঝাবে এই সময়কালে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের ফলকে এই সময়কালে জাগিয়ে তুলবে, এবং সেই পথেই কিন্তু চলতে হবে বিশ্বরাশিকে। তাহলে কিন্তু যথেষ্ট সাকসেস পাবে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। তবে এই নক্ষত্রের যে গোচর, এটা নক্ষত্রের গোচর। এবার গুরু আর শনির মধ্যে যে এই সময়কালে যে একটা সম্পর্ক উঠে আসছে, সেটাও কিন্তু দেখার মতন। অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে একটা কিন্তু চমৎকার সময় হতে যাচ্ছে এই শনিদেবের মার্গী অবস্থা। কারণ শনি তৃতীয় দৃষ্টি দিয়ে দেখছে রাশিকে দেখছে। রাশিটা হয়ে যাচ্ছে কি, যে শুক্রের রাশি, অর্থাৎ তার মিত্রের রাশি। সেরকম সপ্তম দৃষ্টি দিয়ে শনি কিন্তু দেখছে কন্যা রাশিকে, এটাও মিত্র ঘর। এবং দশম দৃষ্টি দিয়ে দেখছে একদম অষ্টম ঘরকে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশি। এবার দেবগুরু বৃহস্পতি যখন আবার রাশি পরিবর্তন করবে 5 ডিসেম্বর, তখন তো চলে আসবে ধন সম্পত্তির ঘরে। দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশির ক্ষেত্রে কি, বিশ্ব রাশির ক্ষেত্রে হচ্ছে লাভের ঘরের অধিপতি, সেরকম হচ্ছে অষ্টম ঘরের অধিপতি, ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে। তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকবে আবার সেই শনির উচ্চ রাশি তুলা রাশির উপর দৃষ্টি থাকবে। সেরকম দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখবে, সেরকম আবার শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখবে, যেটা হচ্ছে কর্মের ঘর। নবম দৃষ্টি থাকবে কর্মের ঘরে, যেখানটাতে আবার রাহু অবস্থান করছে শতবিশা নক্ষত্রে। অর্থাৎ শনি আর রাহু সম্পূর্ণভাবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির আয়ত্তের মধ্যে থাকবে। কত সুন্দর সম্পর্কটা উঠছে। একে তো ধর্মকর্ম, তারপর আবার শনি দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দশম দৃষ্টি দিয়ে দেখবে। আর দেবগুরু বৃহস্পতি শনির উচ্চ ঘর তুলা রাশিকেও যেরকম দেখবে পঞ্চম দৃষ্টি দিয়ে, সেরকম নবম দৃষ্টি দিয়ে দেখবে আবার শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে। অর্থাৎ এই সময়কালে মানে এই সময়কালটা একটা গোল্ডেন পিরিয়ড হতে যাচ্ছে কিন্তু বিশ্ব রাশির জন্য। খুবই ভালো সময় হচ্ছে মার্গী অবস্থায়। এবং তারপরে যখন আবার জানুয়ারি মাসের 20 তারিখে আবার শনি যখন আবার নিজের নক্ষত্রে চলে আসবে, তখন আবার বিশেষভাবে সেই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে বিশেষভাবে আলোচনা করব।
তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র কিন্তু জীবনে অনেক কিছু শিখাবে এই বিশ্বরাশিকে, কারণ পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কি উদয়মান শক্তি, একটা তপস্যার জায়গা, একটা সাধনার জায়গা, জীবনকে সাধনার পথে নিয়ে যে কিভাবে রাস্তা ইনকাম, সেই ইনকাম কিভাবে করতে হবে সমস্ত কিছু কিন্তু বুঝাবে। কারণ দেবগুরু বৃহস্পতির যে লাভের ঘর মীন রাশি, শনি কিন্তু সেই মীন রাশিতে অবস্থান করছে, যেটাকে বলা হয় কাম ত্রিকোণ। আর দেবগুরু বৃহস্পতি যে ঘরটাতে অবস্থান করছে সেটাকে বলা হয় অর্থ ত্রিকোণ। অর্থাৎ আর্থিক দিক যথেষ্ট এই সময়কালে মজবুত হবে বিশ্বরাশির ক্ষেত্রে, কারণ শনি অবস্থান করছে কাম ত্রিকোণে, যে নক্ষত্র পূর্বা ভাদ্রপদ। অপরদিকে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে 5ই ডিসেম্বর, তখন চলে আসবে নিজেরই নক্ষত্র পুনর্বসু নক্ষত্র থেকেই কিন্তু রাশি পরিবর্তন করছে এবং বক্রী অবস্থায় থাকবে। তো বক্রী অবস্থায় থাকলে কি হবে, চেষ্টা বলটা তো বৃদ্ধি পেয়ে গেল, আর শনি তো মার্গী হয়ে গেল। তো অনেক দিক থেকে কিন্তু উন্নতির একটা সুযোগ এই সময়কালে বিশ্বরাশির ক্ষেত্রে। কিন্তু নক্ষত্রকে বুঝতে হবে যে নক্ষত্র কি বলছে। তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে কি 2 তারা নক্ষত্র। এর আগে আমরা শতবিশা নিয়ে বলেছিলাম বিশ্বরাশিতে, যে রাহুর নক্ষত্র পরিবর্তন শতবিশা হচ্ছে 100 তারার সমাবেশ, আর এটা হচ্ছে 2 তারার সমাবেশ। এবং এই নক্ষত্রকে বলা হয় উদয়মান শক্তি, অর্থাৎ ভিতরের যে শক্তি সেটাকে ঈশ্বরের ভক্তির মধ্যে নিয়ে এসে নিজের পথকে একদম সুগম করে নেওয়া, অর্থাৎ নিজের পথকে যথেষ্ট ভালো করে নেওয়া, যে পথে গেলে নিজের জীবন নিজের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেই পথটাকে কিন্তু ঠিক করে নেওয়া। এবং সেই পথে চলতে গেলে বহু রকম বাধা বিঘ্ন অসুবিধাও কিন্তু তৈরি হবে, সেগুলোকে কিন্তু কিছু মনে করা যাবে না। অর্থাৎ জীবনের যে সংঘর্ষ, সেই সংঘর্ষকে সংঘর্ষ না মনে করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া কিন্তু বুঝাচ্ছে শনিদেবের এই মার্গী অবস্থায় এই নক্ষত্রে। কারণ নক্ষত্রটাই হচ্ছে একটা সাধনার জায়গা, একটা তপস্যার জায়গা এই দেবগুরু বৃহস্পতি। কারণ দেবগুরু বৃহস্পতি তাকে কি বুঝায়, ধর্ম, মায়া, মমতা, পরোপকারিতা, ঈশ্বরীয় শক্তি, একটা আধ্যাত্মিক জগৎ, একটা বিশেষ জ্ঞান। কারণ শিক্ষার কারক দেবগুরু বৃহস্পতি, জ্ঞানের কারক দেবগুরু বৃহস্পতি, যার জ্ঞানের আলোতে অজ্ঞানতার অন্ধকার দূরে হয়ে যায়। তাহলে সেই জিনিস সেই নক্ষত্রেই কিন্তু শনি অবস্থান করছে। অর্থাৎ কর্মপথে কর্ম করতে গেলে সেই জ্ঞানের যে একটা সঞ্চার, জ্ঞানের যে একটা ব্যাপার, যে কোন পথে আমি যাব, সেই পথগুলো কিন্তু যথেষ্ট বুঝতে পারবে বিশ্বরাশি এই সময়কালে। কারণ রাহুর উপরও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে। রাহু আর শনি কিন্তু যতই ভালো পজিশনে থাকুক, খারাপ পথগুলো তো দিবে, খারাপ ইন্টেনশনগুলো দিবে। কারণ এরা হচ্ছে পাপী গ্রহ, এদের 100%ই যে ভালো প্রভাব দিবে সেটা না, 90% ভালো, তো 10% কিন্তু খারাপ প্রভাবও দিবে। কারণ কর্মের ঘরে রাহু অবস্থান করছে নিজের নক্ষত্রে, এখানটাতে কি হবে, বাজে বাজে পথ ধরাবে, 2 নম্বরই শর্টকাট পদ্ধতি দেখাবে, বেআইনি পথ দেখাবে। তো সেগুলো পথকে তো নেওয়া যাবে না, তাহলে সেই পথে গেলে কিন্তু আবার অসুবিধাতেও পড়তে হবে এই সময়কালে এই বিশ্বরাশিকে। তো এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অজয় এক পথ, অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা, যেটা হচ্ছে রুদ্রের কিন্তু এক রূপ। এক পায়ে দাঁড়িয়ে থেকে আমরা 1 মিনিট দাঁড়িয়ে থাকতে পারি না, সেখানটাতে একটা তপস্যার কথা বলা হয়েছে। অর্জুন কিন্তু মহাভারতের সময় এই নক্ষত্রে তপস্যা করে ভোলে বাবার কাছ থেকে বিশেষ অস্ত্র পেয়েছিল। অর্থাৎ কি এই নক্ষত্র কি বুঝাচ্ছে, যে নিজের শারীরিক কষ্টকে, নিজের সংঘর্ষকে, ভিতরের জ্বালাকে সহ্য করে নিয়েও নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়া, এটাই কিন্তু বুঝাচ্ছে। অর্থাৎ আমাদের জীবন পথে যে সংঘর্ষ, সেই সংঘর্ষকে সংঘর্ষ না মনে করে নিজের লক্ষ্যে চলে যাওয়া। তো শনি তো অবস্থান করছে এখন কোথায়, লাভের ঘরে অবস্থান করছে, একাদশ ঘর। একাদশ ঘর থেকে যে শুধু লাভ দেখায় সেটাও না, এটা বাড়ির বয়োজ্যেষ্ঠ, তারপরে বাড়ির বড় ভাই বোন, এদেরকেও বুঝায়। আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্র মীন রাশিতে অবস্থান করছে, এই নক্ষত্রে শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে আবার কর্মের ঘরে, যেটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি, এবং শনিরও আবার দৃষ্টি থাকছে বিশ্ব রাশির উপর। তাহলে এখানটাতে এই জিনিসটাও বুঝাচ্ছে যে পথটাতে আমি চলবো সেই পথটা সঠিক কি সঠিক না, সেটা আবার কোনো অভিজ্ঞ লোকের কাছ থেকেও পরামর্শ নিতে। যে আমি কোনো জায়গায় কোনো কাজ করছি, সেই জায়গাতে আমি লাভ পাবো কি পাবো না, সেই কাজের কি ফর্মুলা রয়েছে, সেই কাজ সম্বন্ধে কিছু না কিছু বাড়ির গার্জেন কিংবা অভিজ্ঞ লোকের কাছ থেকে অবশ্যই পরামর্শ নিতে, যাতে আমার সামনের পথটা যেন সঠিক হয়। এটাও কিন্তু এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র বুঝাচ্ছে যে লাভ করতে গেলে তোমাকে অবশ্যই সংঘর্ষ করতে হবে, কিন্তু তুমি যে কর্মটা করবা, যে কর্ম করে তুমি লাভটা নিবা, সেই কর্মের সম্পর্কে তোমাকে জ্ঞান বিশেষভাবে অর্জন করতে হবে। তার জন্য কি করতে হবে, কোনো অভিজ্ঞ লোক বা বাড়ির গার্জেন যে জানে, সে তার কাছ থেকে অবশ্যই জ্ঞান নিতে হবে। এটাই কিন্তু বুঝাচ্ছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যে সিম্বল, সেটা তো হচ্ছে কি তলোয়ার। তলোয়ার বলতে রক্ষা হেতু ব্যবহার করা হয়, আগেকার দিনে রাজারা ব্যবহার করতো, আধিকারিকরা ব্যবহার করতো, নিজেকে রক্ষা হেতু ব্যবহার করতো, শাসনের কাজে ব্যবহার করতো, ভয় দেখানোর কাজে ব্যবহার করতো। অর্থাৎ এই সময়কালে যারা সেনাপ্রধান, প্রশাসন বা আধিকারিক পোস্টে রয়েছে, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হচ্ছে। অর্থাৎ সরকারি কর্মচারী বা বেসরকারি কর্মচারী, তাদের জন্য একটা ভালো অবস্থান হতে যাচ্ছে বিশ্বরাশির। সেরকম কি যে তলোয়ারটা কি দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি। তাহলে লোহা সম্পর্কিত অর্থাৎ শনি সম্পর্কিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, যে কোনো কাজ, এভরিথিং সব শনি, যেরকম চামড়া, কয়লা, লোহা, তারপরে অন্যান্য আকরিক, পেট্রোলিয়াম পদার্থ যা যা রয়েছে সব শনির যে আইটেম, সেইগুলো দিকেও বিশেষ উপার্জনের রাস্তা থাকবে এবং একাধিক লাভ থাকবে সেই রাস্তাগুলোতে। তার সাথে কি আরো একটি যে সিম্বলের কথা বলা যায়, সেটা হচ্ছে মুখোশ।
মুখোশ বলতে যে কোনো মুখোশ, আমাদের দেহের উপরের যা সবই তো পরিধান, সবই তো মুখোশ। অর্থাৎ এ টু জেড যেই কাজে যুক্ত থাকুক সেই কাজ থেকে লাভ অবশ্যই পাবে, কিন্তু লাভের দিক থেকে যেরকম সংঘর্ষের কথা বললাম, যেরকম অভিজ্ঞ লোকের পরামর্শ নেওয়ার কথা বললাম, এগুলো কিন্তু বিশ্বরাশিকে করতে হবে, তাহলে কিন্তু যথেষ্ট উন্নতি। এবং এই নক্ষত্রের যে পশুর কথা বলা হয়েছে সেটা সিংহকে বলা হয়েছে, পাখির কথা সারসকে বলা হয়েছে, ত্রিমূর্তির কথা বলা হয়েছে ব্রহ্মদেবকে, এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা আম গাছকে বলা হয়েছে। তো আম গাছের আম প্রথমে কিন্তু টক হয়, তারপরে কিন্তু মিষ্টি হয়। তো সেরকম কিন্তু কর্মক্ষেত্রে যে আমি কাজ করলাম সাথে সাথে লাভ পেয়ে যাবো সেটাও না, লাভের জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে এবং তোমাকে সংঘর্ষও করতে হবে, এবং সেইভাবেই তোমাকে লাভ উপার্জন করতে হবে। এই সময়কালে শনির তৃতীয় দৃষ্টি রাশির উপর থাকছে, অতএব ধৈর্যও থাকছে একটা ব্যাপার, ধৈর্যের ব্যাপার উঠে আসছে, শালীনতার ব্যাপার উঠে আসছে, সেবার ব্যাপার উঠে আসছে, শ্রমের ব্যাপার উঠে আসছে, এবং সপ্তম দৃষ্টি থাকছে একদম পঞ্চম ঘরে। অর্থাৎ পঞ্চম ঘরটা কি? সন্তানের ঘর। তো সন্তানের প্রতি পিতামাতাদের যে দায়িত্ব কর্তব্য এগুলো কিন্তু তোমাকে পালন করতে হবে, এবং পঞ্চম ঘর শিক্ষার ঘর, অর্থাৎ শিক্ষার দিকেও কিন্তু তোমাকে দায়িত্ব পালন করতে হবে সন্তানের। এবং দশম দৃষ্টি থাকছে একদম দেবগুরু বৃহস্পতির রাশি, ধনু রাশিতে, যেটা হচ্ছে অষ্টম ঘর। অর্থাৎ অষ্টম ঘর থেকে গভীর জ্ঞান, গভীর শিক্ষা, গোপন জনিত কাজ, এগুলোও কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ এই সময়কালে যারা গোয়েন্দা টোয়েন্দার কাজের সাথে যুক্ত রয়েছেন, প্রশাসনের বিভিন্ন কাজ যেগুলো সমাজের সামনে উঠে আসে না, সেই কাজগুলোতেও যথেষ্ট উন্নতির যোগ। কারণ আমি এর আগেও বললাম যে সিম্বল দিয়েছে কি মুখোশ, অর্থাৎ গোয়েন্দা বিভাগের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকে বিশেষ উন্নতি। এবং শিক্ষার জায়গাটা উঠে আসছে এই সময়কালে, গভীর বিদ্যা, গভীর রিসার্চ, গবেষণার কাজে। কারণ এর মেন এলিমেন্টই হচ্ছে আকাশ তত্ত্ব, অর্থাৎ যারা মহাকাশ নিয়ে গবেষণা করছেন সেদিক থেকেও কিন্তু এই সময়কালে বিশেষ লাভ পাবে এই এই বিশ্বরাশি। এবং কর্মক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। তো যাই হোক, এই নক্ষত্রকে উদয়মান শক্তি বলে। তো নিজের যে ভিতরের শক্তি, সেই শক্তিটাকে কর্মক্ষেত্রে অবশ্যই লাগাতে হবে, কিন্তু সৎ পথে লাগাতে হবে। কর্মক্ষেত্রে ব্যভিচার বা কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাসন বা কাউকে কর্মক্ষেত্রে ছোট করে দেখা, এগুলো কিন্তু করলে নিজের কর্মে কিন্তু অশান্তির পরিবেশ তৈরি করবে এই শনি। যাই হোক, এই নক্ষত্রে থাকাকালীন কোন বিশেষ কাজ করবেন না? বিবাহ সম্বন্ধ ঠিক করা যাবে না। তারপরে জায়গা জমি ক্রয় বিক্রয় এই নক্ষত্রে করা যাবে না, যেদিন চন্দ্রমা এই নক্ষত্রে থাকবে, এবং তার সাথে কোনো ভিত স্থাপন এই নক্ষত্রে করা যাবে না। তবে বিশেষ বিশেষ কাজ রয়েছে, যেমন গুরুর দীক্ষা, গুরুর কাছ থেকে কোনো শিক্ষা বা কোনো একটা প্রজেক্ট লাভ করা হয়েছে সেই প্রজেক্টের কারোর কাছে জ্ঞান লাভ করা, বা তার পথ প্রদর্শক হিসাবে কারোর কাছ থেকে শিক্ষা নেওয়া, এই জিনিসগুলো কিন্তু করলে আবার বিশেষ কিন্তু ফল পাওয়া যাবে। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন এই সময়কালে, কারণ ভোলে বাবা রুদ্রের একটি রূপ, অর্জুন এই নক্ষত্রেই তপস্যা করেছিল ভোলে বাবা। অতএব প্রত্যেকদিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে বহু ভিডিও আমাদের এই চ্যানেলের বিশ্বরাশি সম্পর্কে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। নমস্কার, ধন্যবাদ।